অনেক বছর আগে এক রাজ্যে এবং এক রাজা ছিল। সে অনেক জোয়ান ছিল। তার নাম ছিল আব্দুল্লাহ। তার বয়স ছিল 20 বছর। সে 18 বছরের মেয়েদের খুব পছন্দ করত। এটার একটি কারণও ছিল। কারণটি হচ্ছে তার বাবার বয়স যখন 20 বছর, তখন তার মা 18 বছর ছিল এবং সেই বয়সে তার বাবা মা বিয়ে করেছিল। তাই তার 18 বছরের মেয়েদের বিয়ে করতে পছন্দ করত। তাই সে বিয়ে করবে, কিন্তু তার একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে সে সুন্দরী মেয়েদের থেকে সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবে। আব্দুল্লাহ একটা কথা ভাবলো। তার জন্মদিন জানুয়ারি 3 তারিখ, তার বাবার জন্মদিন জানুয়ারি 1 তারিখ এবং তার মার জন্মদিন জানুয়ারি 2 তারিখ। তাহলে তার স্ত্রীর জন্মদিন হতে হবে জানুয়ারি 4 তারিখ হবে। আব্দুল্লাহ এখন ভাবলো কবে বিয়ের জন্য মেয়ে বাছাই হবে। তখন ভাবলো কেন আগামীকাল নেওয়া যায় না। তখন সে একটা ডিসিশন নিল, কালকেই মেয়ে বাছাই হবে। তাই সে মন্ত্রীকে ডাকলো। মন্ত্রী শুনলো মহারাজ তাকে ডেকেছে। সে মহারাজের কাছে গেল। তার বলল, জি মহারাজ, ডেকেছেন আমাকে? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। মন্ত্রী বলল, জি মহারাজ, বলুন কি বলবেন। আব্দুল্লাহ বলল, আগামীকাল আমার বিয়ের জন্য মেয়ে বাছাই হবে, তাই তুমি সেখানে থাকবে এবং তুমি সব মেয়েদের পরিচয় নেবে, বুঝেছো তুমি? মন্ত্রী বলল, জি মহারাজ, আমি বুঝেছি আপনার কথা। তখন আব্দুল্লাহ বলল, যেহেতু তুমি বুঝেছো, তাইলে তুমি এখন যেতে পারো। আবার মন্ত্রী বলল, মহারাজ, আপনি কোন ধরনের মেয়ে বাছাই করব? মহারাজ, আব্দুল্লাহ বলল, তুমি সুন্দরী মেয়েদের বাছাই করো। মন্ত্রী বলল, ঠিক আছে মহারাজ। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। সে উল্টো পাল্টা কথা ভাবতে ভাবতে চলে গেল। এভাবে রাত হয়ে গেল। আব্দুল্লাহ ক্ষুধা পেয়ে গেল। সে নিচে নামলো। তার এক কর্মচারীকে ডাকলো। সে কর্মচারীর নাম ছিল মারিয়া। আব্দুল্লাহ বলল, মারিয়া, এদিকে এসো তো। মারিয়া বলল, জি মহারাজ, আসছি। মারিয়া আবার বলল, মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। তাহলে রাত পেরিয়ে সকাল হলো, সকাল পেরিয়ে দুপুর হলো। এখন এই সময় আশি নামে একটি মেয়ের সাথে পরিচয় হলো। সে মেয়েটিকে দেখে এতটা মুগ্ধ হলো যে সে তাকেই বিয়ে করবে। এভাবেই তার বিয়ে হয়ে গেল আশার সাথে। এই গল্পের মেইন পার্ট, মানে এই গল্পের মেইন, এখন পরিচয় করিয়ে দিচ্ছি। এক মেয়ে ছিল, নাম তার বলবো না। অনেক ভালো মেয়ে। সে ভালো মেয়ে তো বটেই, কিন্তু সে অনেক অন্যরকম ছিল। সে কারোর সাথে কথা বলতো না, খেলতো না। তার প্যারেন্টসরা তাকে অনেক বোঝাতো, তাও সে কথা বলতো না। তবে সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতো। সে অনেক কান্না করতো। সে একজন রাইটার। সে কারোর সাথে কথা বলতো না ঠিকই, কিন্তু সে তার নিজের সাথে নিজে কথা বলতো। কেউ যদি তার সাথে কথা বলতে চাইতো, তাহলে তাকে কাগজের মাধ্যমে কথা বলতে হতো। অনেকে নাকি তাকে স্পেশাল স্টুডেন্ট বলে ডাকতো। কিন্তু একজন না, কথা বলতে পারে কিন্তু সে বলে না, মানে এক ধরনের বোবা। সে সবই বলতে পারতো, একজনই তাকে বিশ্বাস করতো। এখানে এমন একজন আছে যার সাথে এই গল্পের মেয়েটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু তার উল্টোটা সে ছিল। এখন অনেকে বলতে পারো যে একটা গল্পের মাঝে আরেকটা গল্প কেন? এখানে যে মেয়েটির কথা বলেছি, সেই মেয়েটি আসলে আব্দুল্লাহরই একজন ডিসেন্ডেন্ট। কিন্তু ডিসেন্ডেন্ট মানে কি, তুমি যারা জানো তা তো জানোই, আর যারা জানো না তা তো জানবেই না। তো এই গল্পে যে মেয়েটি আছে, মেয়েটি এক ভাই এক বোন, মানে তারা দুই ভাই বোন। তাই তার এক জায়গায় থাকে। জায়গাটির নাম হচ্ছে যাত্রাপুর। যাত্রাপুরের ছোট্ট একটি কলোনিতে ও থাকে। মেয়েটির বড় ভাইয়ের নাম রতন। তার বাবার গলির মোড়ে একটি দোকান আছে। বাবার সামান্য আয়ে কোনো মতে দিন চলে ওদের। মেয়েটির বড় ভাই নাম রতন। রতন কলেজে পড়ে। চোখ ভরা স্বপ্ন তার। কয়েকদিন ধরেই মেয়েটি দেখছে ভাইয়া খুব দেরি করে আসছে, ক্লাস থেকে দেরিতে ফেরে। সেদিন বলল, আমরা আজ রাস্তা বন্ধ করেছি, গাড়ি চলতে দেয়নি। মেয়েটি জিজ্ঞাসা করলো, কেন, রাস্তা বন্ধ করে তোমরা কি করছো? আমরা প্রতিবাদ করছি। আমাদের সম্পদ, জনগণের সম্পদ রক্ষা করতে হবে। ক্ষতি হলে মেয়েটি জিজ্ঞাসা করলো, তোমাদের ভয় করে না?
তার ভাইয়া দৃঢ়কণ্ঠে বলল, না, কিসের ভয়? আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বজন্ম, আমাদের শক্তি, আমরাও লড়াই করব। মেয়েটি বলল, সাবধান। জানালার পাশে দাঁড়িয়ে মেয়েটি এসব ভাবছিল। বাইরে কালো ধোঁয়া, গুলির শব্দ, কান বন্ধ হয়ে আসছে ওর। মাকে বলল, মা, আমার ভয় করছে। মাও খুব উদ্বিগ্ন। তিনি বললেন, তোর বাবার ফোন করেছি, তো কানে ঝাপ বন্ধ করে কাজ করছে। বাইরে প্রচন্ড গুলি হচ্ছে। উৎকণ্ঠিত হয়ে মা বললেন, রতনকে নিয়ে আর পারি না, ওকে ফোনে পাচ্ছি না। মায়ের মুখে চিন্তার ছাপ। ঢক ঢক করে এক গ্লাস পানি খেলেন। মেয়েটি বলল, বাবাকে এখনই চলে আসতে বলো। মা বললেন, তোর লাল জামাটার কাজ প্রায় শেষ, নিয়ে চলেই আসবে। মনে ভয়। বাবা ও ভাইয়ের জন্য ওর মনটা কেমন গুমড়ে উঠল। একটা লাল জামার শখ ওর। বাবা খুব সুন্দর করে নকশা করেছেন, কিন্তু এখন আর লাল জামা চায় না সে। ওর বুক টিপ 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 করছে। মাকে বলল, বাবাকে আবার ফোন দাও। ফোনে কান নিয়ে মা অপেক্ষা করলেন, তো কাউকে পেলেন না। ভয়ঙ্কর শব্দ করে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। পাশের বাসা থেকে রানু যাত্রীর গলা শোনা যাচ্ছে। চিৎকার করে বলছেন, ও আল্লাহ গো, রহম করো, সবাই সাবধান, হেলিকপ্টার থেকে গুলি করছে। মেয়েটি জানালার পাশ থেকে সরে দাঁড়ালো। আকাশ জুড়ে কালো মেঘের মতো ধোঁয়া। ঘরের ভেতর ঢুকে পড়েছে টিয়ার গ্যাসের গন্ধ। বাইরের প্রচন্ড শোরগোল। গলির মোড় থেকে সবাই ছুটে পালাচ্ছে। পাশের বস্তিতে আগুন জ্বলছে। মেয়েটির দরজায় শব্দ হলো। মা দরজা খুললেন। পেছনে মেয়েটি। মা চিৎকার করলেন, কি হয়েছে? ভিড়ের ভেতর থেকে কে যেন বলে, গুলি লেগেছে। মেয়েটি উকি দিয়ে দেখলো রক্তে ভিজে গেছে রতনের শার্ট। দেখতে পেল ভাইয়ার নিথর শরীর। ঝাপসা হয়ে এলো মেয়েটির চোখ। টুপ করে ঝরে পড়ছে পানি। বুক ফেটে কান্না এলো ওর। 2024 সালের 21শে জুলাই, গভীর রাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল রতন। মেয়েটি ভাবল, লাল জামার মতো টুকটুকে হয়ে গেছে ভাইয়ার শার্ট। ও আর কোনোদিন লাল জামা পরবে না। এখন আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কাশি, বা আমার এটা খুবই কমন একটা ডিজিজ যে আমার সবসময় কাশি হয়, লাইক ঠান্ডা এরকমই। অ্যান্ড অলসো যে টুইস্টের কথা বলেছিলাম, সেই টুইস্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড যেই কারেক্ট আনসার দিতে পারবে, আমার মোস্ট ফেভারিট ইমোজিস দিয়ে তাকে আমি উইনার ঘোষণা করব। Like, comment, subscribe, share. Thanks for watching.